নমস্কার। প্রথমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমস্ত সদস্যদের কাছে আমার কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই এবং একটি ইউটিউব চ্যানেল সমস্ত ছাত্রীদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আমার প্রিয় ছাত্র ছাত্রীগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের আগামী 4th সেমিস্টারের জন্য তোমরা সবাই প্রস্তুত হচ্ছ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইউনিট 1, অর্থাৎ আমাদের 4th সেমিস্টার ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টার ইউনিট 1 এবং ওটা হচ্ছে গ্রুপ সি এর অন্তর্গত। প্রথম বিষয় হচ্ছে লার্নিং বা শিখন, এবং শিক্ষা বিজ্ঞানের সব থেকে আলোচিত বহু চর্চিত বিষয় হচ্ছে শিখন। এখন আমরা জানবো শিখন কি। আচ্ছা, প্রথমেই দেখো, আচ্ছা আমাদের দুটো সংজ্ঞা দেওয়া রয়েছে, আমি একটু আলোচনা করে দিচ্ছি। প্রথমে আমাদের লার্নিং কি। আমাদের আশেপাশে যে পরিবেশ রয়েছে সেটা খুবই বৈচিত্র্যময় এবং পরিবর্তনশীল। প্রতিনিয়ত এই নতুন পরিবেশের সঙ্গে ছাত্রছাত্রী এবং শিশুদের যখন প্রতিক্রিয়া করে এবং তারা অ্যাডজাস্ট করে বা অভিযোজন করে, তখন তারা নতুন নতুন আচরণ শেখে। এই নতুন নতুন আচরণ শেখাকেই কিন্তু বলা হয় শিখন। মনোবিজ্ঞানী ম্যাকগিয়র বলেছেন, অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আমাদের আচরণ ধারা যা পরিবর্তন ঘটে তাই হচ্ছে শিখন। মনোবিজ্ঞানী স্কিনার বলেছেন যে শিখন হলো এমন এক প্রক্রিয়া যা সংগতি বিধানমূলক আচরণ করতে সাহায্য করে। অর্থাৎ শিক্ষণকে যদি আমরা সহজভাবে ধরি তাহলে বলবো যে প্রক্রিয়ার মাধ্যমে অতীত অভিজ্ঞতা ভিত্তিতে প্রগতিশীল আচরণ এবং পরিবর্তনের মাধ্যমে ব্যক্তির জৈবিক মানসিক বিকাশ ঘটে এবং পরিবর্তনশীল সমাজের সঙ্গে সে সার্থকভাবে অভিযোজন করতে সক্ষম হয়, তাই হলো শিখন। এবার আমরা শিখনের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। শিখনের বৈশিষ্ট্যটা, শিক্ষণের বৈশিষ্ট্য প্রথমে আমরা দেখবো শিক্ষণের ফলে আমাদের আচরণ ধারা পরিবর্তন ঘটে। একটি শিশু তার শিক্ষণের ফলে নতুন অভিজ্ঞতা অর্জন করে এবং সেটা আচরণে পরিবর্তিত হয়। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাচ্ছে, ধরুন একজন মা একটা প্রদীপের লাইট আগুন জ্বালালো এবং বাচ্চাটিকে সে বারংবার সচেতন করলো তুমি কিন্তু আগুনের দিকে আসবে না, কিন্তু মায়ের ঠিক অসাবধানতা বশত বাচ্চাটি গিয়ে আগুনে আকৃষ্ট হয়ে, আগুনের লাইটের দিকে আকৃষ্ট হয়ে সে কিন্তু আগুনে হাত দিয়ে ফেলল এবং তার ফলে তার যে অভিজ্ঞতাটা হলো এবং হাত পুড়ে গেল, সে ব্যথা পেল, কাঁদলো। এবং তারপরে যখন পরের দিন বা তৃতীয় দিন বা চতুর্থ দিন মা যখন আবার প্রদীপ জ্বালাচ্ছে, বাচ্চাটি কিন্তু দেখা যাচ্ছে প্রদীপের আশেপাশেই কিন্তু সে আসছে না, পূর্ব অভিজ্ঞতা তার আচরণ পরিবর্তন করতে সক্ষম হয়েছে। পরের পয়েন্টে আমরা চলে যাচ্ছি। পরের পয়েন্ট রয়েছে যে শিখন সক্রিয়তা ভিত্তিক প্রক্রিয়া। শিখনের জন্য প্রয়োজন হচ্ছে সক্রিয়তা, এবং আমরা যদি কর্ম প্রচেষ্ট না হই, সক্রিয় না হই, তাহলে কোনো জিনিসই আমরা শিখতে পারবো না। আমার খুব সাঁতার শেখার ইচ্ছা, কিন্তু আমি সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে শুধু সাঁতার আমি পর্যবেক্ষণ করলাম, তাহলে কিন্তু আমি সাঁতার শিখবো না। সাঁতার শিখতে গেলে আমাকে অনুশীলন করতে হবে এবং আমাকে কিন্তু সুইমিং পুলের জলে নামতে হবে। অনুশীলন সাপেক্ষ এবং সাঁতার শেখার জন্য আমাকে কিন্তু নিজেকে স্বতঃস্ফূর্তভাবে কর্ম প্রচেষ্টা চালাতে হবে। এবং পরের পয়েন্ট আসছে আমাদের অভিজ্ঞতা পুনর্গঠন ঘটায়। যখন শিক্ষণ হলো অভিযোজন, আমরা যখন প্রতি মুহূর্তে আমরা যখন অভিজ্ঞতা অর্জন করি, সেই অভিজ্ঞতা সমূহের পুনর্গঠন ঘটে। যখন আমরা কোনো জ্ঞান, আমরা হট করে কোনো জ্ঞান আমরা কিন্তু অর্জন করার পর বারংবার সেইটিকে আমরা কিন্তু পুনর্গঠন করতে থাকি। হঠাৎ করে যখন একটা ধারণা বাচ্চাদের রয়েছে, তখন সে যখন খুব ছোট ছিল, সে একদম হঠাৎ চেয়ারে ধাক্কা খেয়ে সে কিন্তু পড়ে গেল। তার মা তার কান্নাটা থামানোর জন্য চেয়ারটিকেই বকলো যে কেন ফেলে, তো খুব বকলো জমলো, বাচ্চার কান্না থেমে গেল। পরবর্তীকালে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে যখন সে জড় ও জীবের পার্থক্য করতে শিখলো, সে তখন জানলো যে চেয়ারের কিন্তু কোনো প্রাণ নেই এবং চেয়ার কিন্তু জড় পদার্থ। তো তার যে পূর্ব জ্ঞান যে চেয়ারটি তাকে ফেলে দিয়েছে এবং সজীব বস্তু হিসেবে তাকে আঘাত দিয়েছে, এই ধারণাটাকে পরিবর্তিত হয়ে তার নতুন ধারণা গঠন হলো যে তার কিন্তু জীব ও জড়ের মধ্যে ধারণা, তার পার্থক্য গঠন করতে পারবে। জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষণ হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। আমরা জন্ম মৃত্যু থেকে আমৃত্যু আমরা শিখে থাকি
এবং আমাদের শেখার কোনো সীমা নেই। মৃত্যুর আগের কোন পর্যন্ত আমরা আচরণ ধারা পরিবর্তন ঘটাই, শিখতে থাকি এবং নতুন ভাবে আমরা অভিযোজিত হতে থাকি। এবং শিক্ষণ হচ্ছে লক্ষ্যাভিমুখী প্রক্রিয়া। আমরা যে কোনো কাজ করার জন্য আমরা শিক্ষণ যখন আমরা শিখি তার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। একটা প্রাথমিক বিদ্যালয় যখন একটি বাচ্চা ভর্তি হতে আসে তখন তার জীবনের লক্ষ্য থাকে সে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হবে। লক্ষ্যাভিমুখী অভিজ্ঞতা ছাড়া আমরা কিন্তু কোনো জিনিস করি না বা শিখতে যাই না। যেমন ধরুন আমরা যদি তার উচ্চশিক্ষার জ্ঞানে আগ্রাসী আছে বা উচ্চশিক্ষার জ্ঞান হচ্ছে শিক্ষিত হতে চায়, তখন সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সে আগ্রহী হয়। আর তার জ্ঞানের চাহিদা আছে, সে বিভিন্ন পুস্তক বা পত্রপত্রিকা সে পড়তে থাকে। ব্যক্তি এবং সমাজ উপর নির্ভর প্রক্রিয়া। শিক্ষণ একদিকে যেমন ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, তেমন তার উপর কিন্তু সমাজেরও একটি প্রভাব রয়েছে। ব্যক্তি, পরিবার, আত্মীয়র উপর আমাদের যেমন সমাজ জীবনের প্রতিনিয়ত ক্রিয়া প্রতিক্রিয়া করতে থাকে এবং অভিজ্ঞতা অর্জন করতে থাকি এবং আমাদের শিক্ষণ তত দৃঢ় হয়। শিক্ষণ ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। প্রত্যেক ব্যক্তি তার চাহিদা অনুযায়ী শিক্ষণ অর্জন হয় এবং যে ব্যক্তি যার যেমন চাহিদা সে সেই বিষয় কিন্তু সে শিখতে শুরু করে। যেমন ধরো কারো জ্ঞান অর্জনের চাহিদা, সে বিভিন্ন পুস্তক পড়ছে। ধরুন কারোর ফুটবল খেলার ইচ্ছা, সে ফুটবলের মাঠে গিয়ে ফুটবল শিখছে। যার যেরকম চাহিদা সেই অনুযায়ী কিন্তু শিক্ষণ অর্জন বা শিখতে চায়। সমস্যা সমাধান। আমরা শিখতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যখন সমস্যা মুখোমুখি আমরা পড়ি তখন সেটার সমাধান করতে গিয়ে আমরা বিভিন্ন অভিজ্ঞতার সামনে আসি। সেই অভিজ্ঞতা আমাদের আচরণ ধারা পরিবর্তন ঘটায় এবং সেই আচরণ ধারা পরিবর্তনের ফলে কিন্তু আমাদের ব্যক্তিত্ব গঠিত হয়, অর্থাৎ পুনর্জ্ঞান গঠিত হয়, আচরণ গঠিত হয় এবং তার সাথে সাথে আমাদের ব্যক্তিত্ব গঠিত হয়। তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি লার্নিং কে পুনরালোচনা করি তাহলে দেখবো লার্নিং বা শিক্ষণ হচ্ছে জ্ঞানের আধার। আমরা লার্নিং শিক্ষণ ছাড়া কিন্তু আমরা জ্ঞান আহরণ করতে পারবো না। শিক্ষণ আত্মসক্রিয়তার প্রক্রিয়া। আমরা যখন আত্মসক্রিয় হব তখন আমরা শিখবো। শিক্ষণ হচ্ছে লক্ষ্যাভিমুখী প্রক্রিয়া। যখন আমরা কোনো লক্ষ্যের দিকে যাব তখন আমরা শিখতে ইচ্ছুক হই। যার যে বিষয় লক্ষ্য সে সেই বিষয়টি কিন্তু শিখতে আগ্রহী হয়। শিক্ষণ জীবনব্যাপী প্রক্রিয়া। আমরা সারা জীবন ধরে শিখতে পারি। শিক্ষণের কোনো নির্দিষ্ট সীমা নেই এবং শিক্ষণ একটা ব্যক্তিত্ব গঠন করে। শিক্ষার বিকাশশীল প্রক্রিয়া এবং শিক্ষণের ফলে আমরা প্রতিনিয়ত শিখি, নিজেকে বিকশিত করতে থাকি। আমার পরের টপিকে চলে যাচ্ছে আমি পরিণাম। ম্যাচুরেশন। ম্যাচুরেশন হচ্ছে খুব স্বাভাবিক একটি জৈবিক প্রক্রিয়া। আমরা যখন বয়স, আমরা দেখি একটা শিশু যখন জন্মালো তার যে ওজন বা আকার বা আকৃতি 1 বছর বাদে যখন বাচ্চাটিকে আবার দেখছি আমরা, তখন তার আকার, আকৃতি, ওজন সবকিছু কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। তাহলে পরিণামন হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে একটা বৃদ্ধি বিকাশের ক্রিয়া, যেটা কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না এবং যার জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। ওলেনস্কির মতে জন্মগত বা পরিবারগত পরিবর্তনের প্রক্রিয়াই হচ্ছে পরিণাম। আর ম্যাকগিয়কের মতে বলছে জৈবিক বিকাশের ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা, প্রশিক্ষণ ছাড়াই যে আচরণ ধারা পরিবর্তন হয় তাই হচ্ছে পরিণাম। পরিণাম হলো একটি সহজাত, স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তার জন্য কোনো ব্যক্তিকে কোনো সচেষ্ট হতে হয় না, কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না। সময়ের সাথে সাথে তা প্রত্যেক ব্যক্তি কিন্তু বয়সের সাথে সাথে তার বৃদ্ধি ও বিকাশ ঘটে থাকে। পরিণামের বৈশিষ্ট্যগুলি একটু আলোচনা। পরিণামের বৈশিষ্ট্য। বার্নার্ড বলেছে ম্যাচুরেশন ইজ বায়োলজিক্যাল। অর্থাৎ পরিণামন হচ্ছে সম্পূর্ণভাবে জৈবিক প্রক্রিয়া। পরিণমনের জন্য আমাদের সচেষ্ট হতে হয় না বা আমরা কোন রকম ভাবে পরিণমনকে স্তব্ধ করতে পারি না বা আমরা গতিশীল করতে পারি না। স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। পরিণমন অতীত অভিজ্ঞতা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না। আমাদের বড় হবার জন্য বাহ্যিক কোনো উদ্দীপকেরও প্রয়োজন হয় না। এটা স্বাভাবিক একটি বিকাশের প্রক্রিয়া। পরিণমনের ফলে দেহ সঞ্চালনগত পরিবর্তন ঘটে। পরিণমন মূলত বৃদ্ধির মাধ্যমে দৈহিক ক্ষমতা অর্জন করতে সহায়তা করে। অর্থাৎ পরিণামন হচ্ছে একটা
সার্বজনীন প্রক্রিয়া, নিম্নতর জীব থেকে উন্নতর জীব পর্যন্ত প্রত্যেকের জীবনে কিন্তু পরিণামন আসে। পরিণামন স্বাভাবিক স্বতঃস্ফূর্ত বলতে আগেই বললাম, এবং এটা হচ্ছে অনুশীলন নিরপেক্ষ। এর জন্য কোনো অনুশীলন করতে হয় না। হ্যাঁ, আমরা পেশিতন্ত্রকে মজবুত করতে গিয়ে আমরা ব্যায়াম করতে পারি, কিন্তু আমরা যদি ব্যায়াম না করিও তাহলেও আমাদের পেশিতন্ত্র কিন্তু সংগঠিত হবে, বা বয়সের সাথে সাথে আমাদের কিন্তু বাকি যে পেশিতন্ত্রগুলো বা হাড়, হৃৎপিণ্ড বা আমাদের রেচনতন্ত্র সবকিছু কিন্তু আমাদের স্বাভাবিকভাবে পরিণত হয়। শিশুর চাহিদা পরিণমনকে নিয়ন্ত্রণ করে না, পরিণমনের ফলে শিশুর চাহিদা পরিবর্তিত হয়। শৈশবে যে চাহিদা থাকে, পরিণমনের ফলে কৈশোরে এসে তার কিন্তু চাহিদা পরিবর্তিত হয়ে যায়। পরিণমন বিকাশের প্রক্রিয়া। পরিণমনের ফলে হৃৎপিণ্ড, পাকস্থলী আয়তন বৃদ্ধি পায় এবং তার কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। পরিণমন নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত সীমাবদ্ধ। একটি মাতৃগর্ভের ভ্রূণ অবস্থা থেকে একটি নির্দিষ্ট সময় স্তর পর্যন্ত পরিণমন প্রক্রিয়া ক্রিয়াশীল। তারপরে কিন্তু পরিণমন আর ক্রিয়াশীল নয়, পরিণমন স্তব্ধ হয়ে যায়। অর্থাৎ পরিণমন বন্ধ হয়ে গেলেও কিন্তু আমাদের যে পেশিতন্ত্র বা স্নায়ুতন্ত্র এগুলো কিন্তু কাজ করতে থাকে, কিন্তু আমাদের যে বৃদ্ধি বিকাশের প্রক্রিয়াটি একটি স্তর পর্যন্তই চলে। পরিণমনের উপর শিক্ষণ সম্পূর্ণভাবে নির্ভরশীল। পরিণমনের ফলে শিক্ষণ ত্বরান্বিত হয় এবং উপযুক্ত পরিণমন না হলে শিক্ষার্থী কিন্তু শিক্ষা লাভ করতে সক্ষম হয় না। শিশুর শিক্ষণে পরিণমনের প্রভাব। আমি এবার আসছি শিশুর শিক্ষণে পরিণমনের প্রভাবের উপর। পরিণমনের উপর নির্ভর করে শিক্ষা পরিকল্পনা গড়ে ওঠে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংযুক্ত করে আমাদের শিক্ষা পরিকল্পনা গঠিত হয়। শৈশবে যে শিক্ষা পরিকল্পনা, তার সঙ্গে বয়ঃসন্ধিকালে বা বাল্যের শিক্ষা পরিকল্পনা বা আমাদের একদম যে ইউনিভার্সিটি লেভেলের যে শিক্ষা পরিকল্পনা, তার কিন্তু সম্পূর্ণ পার্থক্য রয়েছে। পরিণমনের ওপর নির্ভর করে, বৃদ্ধি বিকাশের ওপর নির্ভর করে মনস্তত্ত্ববিদরা পরিণমনের স্তরের উপর নির্ভর করে কিন্তু শিক্ষা পরিকল্পনা রচনা করে থাকে। শিশুর ভাষার বিকাশের উপর পরিণমনের গুরুত্ব সর্বাধিক। একটি আদবাদগুলি পরিণমনের ফলে কিন্তু স্পষ্ট উচ্চারণে পরিণত হয়, এবং অনেক সময় দেখা যায় যে বহু ভাষাবিদ যারা রয়েছেন তারা কিন্তু পরিণমনের স্তরের উপর নির্ভর করে কিন্তু বিভিন্ন ভাষা আয়ত্ত করার ক্ষমতাকে নির্ভর করে। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ লাভ করে, অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সমন্বয় ঘটে। ফলে পরিণমন যখন জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়র উপর সমন্বয় করছে, তখন তার শিক্ষা লাভের জন্য তার বিশেষভাবে সে সক্ষম হচ্ছে, এবং পরিণমনের ফলে কিন্তু শিক্ষার সফলতা নির্ভর করে। পরিণমন শিশুকে আত্মনির্ভর হতে শেখায়, এবং পরিণমনের ফলে শারীরিক মানসিক পরিপক্কতা আসে এবং আবেগকে সে নিয়ন্ত্রণ করতে পারে, এবং যা উপযুক্ত শিক্ষা পরিবেশকে গঠন করে। শিক্ষা এবং পরিণমনের মধ্যে কি পার্থক্য আছে? প্রথমে লার্নিং বা শিক্ষণ, আর তারিখে রয়েছে পরিণমন। শিক্ষণ হচ্ছে অনুশীলন সাপেক্ষ। আমরা কোনো কিছু শিখতে গেলে বারবার আমাদের অনুশীলন করতে হয়, কিন্তু পরিণমন হচ্ছে স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। এর জন্য কোনো রকম ভাবে আমাদের আত্মসচেষ্ট হতে হয় না। পরিণমন হচ্ছে সক্রিয় একটি প্রক্রিয়া, আর পরিণমন হচ্ছে সম্পূর্ণভাবে সক্রিয়তার প্রয়োজন নেই বা নিরপেক্ষ থাকলেও পরিণমন ঘটে। জীবন এবং শিক্ষণ হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। পরিণমন কিন্তু একটি বয়সসীমা পর্যন্তই সংঘটিত হয়। শিক্ষণের জন্য প্রশিক্ষণের প্রয়োজন, পরিণমনের জন্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না। শিক্ষণের জন্য প্রস্তুতির প্রয়োজন হয়, পরিণমনের জন্য কিন্তু কোনোরকম মানসিক বা জৈবিক প্রস্তুতির প্রয়োজন হয় না। এবার পরেরটা থেকে চলে যাচ্ছি মনোযোগ। আমরা সবসময় বলি পড়াশোনার সময় শিক্ষার্থীদের যে মনোযোগী হও। মনোযোগ বিষয়টা প্রথমে আমাদের জানতে হবে, আমাদের পরিবেশের চারপাশে প্রতিনিয়ত প্রচুর বস্তু ছড়িয়ে আছে, কিন্তু সব বস্তুর দিকে আমরা একই সঙ্গে মনোযোগ দিই না, বা সব বস্তুর প্রতি কিন্তু একইভাবে সচেতন হই না। আমরা এই প্রকৃতির মধ্যে কোনো বিশেষ একটি বস্তু বা
সীমিত বস্তুর উপরে কিন্তু মনোযোগ দিতে সক্ষম হই। তাহলে প্রকৃতির বিভিন্ন বস্তুর মধ্যে একটি বস্তুর প্রতি আমরা যখন সচেতন হই, এই প্রক্রিয়াটাকেই আমরা বলি মনোযোগ দেওয়া বা মনোযোগী হওয়া। মনোযোগ একটি মানসিক প্রক্রিয়া এবং অনেকের মতে, কারো রসের মতে, মনোবিজ্ঞানী রসের মতে বলা হয়েছে যে মনোযোগ হলো উদ্দীপক নির্ভর এবং নির্বাচন ধর্মী, অস্থায়ী, পরিবর্তনশীল সচেতন প্রক্রিয়া। ম্যাকডোনাল্ড মতে বলেছেন যে যে মানসিক সক্রিয়তা জ্ঞানমূলক প্রক্রিয়াকে প্রভাবিত করে তাই হলো মনোযোগ। মনোযোগ হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যা ব্যক্তিকে পারিপার্শ্বিক বিভিন্ন উদ্দীপকের মধ্য থেকে কেবল একটি বা সীমিত কয়েকটি উদ্দীপকের মধ্যে নির্দিষ্ট করে এবং সচেতন করে তোলে, তাই হলো মনোযোগ। মনোযোগের বৈশিষ্ট্য আছে। আগেই বলেছিলাম যে মনোযোগ আমরা নির্বাচন করি। অনেকগুলো অনেক উদ্দীপক থাকলে আমরা একটি বা দুটি বস্তু বা বিষয়ের উপর বা ব্যক্তির উপর আমরা মনোযোগী হতে পারি। তাহলে মনোযোগ হচ্ছে নির্বাচন ধর্মী। মনোযোগ সবসময় আমরা আশেপাশে একাধিক বস্তু যে ঝুলিয়ে রয়েছে তার মধ্যে থেকে একটি বা একটি সীমিত বস্তুর উপর আমরা মনোযোগ দিই বা মনোযোগী হই। যেমন ধরো আমাদের আশেপাশে প্রচুর গাছপালা, নদী নালা সবকিছুর মধ্যে রয়েছে, কিন্তু আমরা যখন বিদ্যালয়ে যাচ্ছি তখন আমরা বিদ্যালয়ের প্রতি মনোযোগী হই বা সেই বিষয়টার প্রতি আমরা আকৃষ্ট হই। সীমিত ক্ষেত্র, দেখো মনোযোগের ক্ষেত্র খুব সীমিত। আমরা একই সময় একই বিষয়ের প্রতি আমরা অনেক বিষয়ের প্রতি মনোযোগ করি না বা মনোযোগ দিতে পারি না। মনোযোগের অন্যতম বৈশিষ্ট্য হলো মনোযোগ হচ্ছে ক্ষণস্থায়ী। অর্থাৎ একটি বস্তু থেকে বা একটি বিষয়ের উপর থেকে মনোযোগ আমরা দীর্ঘক্ষণ দিতে পারি না এবং আমরা খুব সহজে একটি বস্তু থেকে অন্য বস্তুর দিকে মনোযোগ আমার সহজে চলে যায়। এই মনোযোগকে আমরা ট্যাচিস্টোস্কোপ নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করে দেখেছি যে মনোযোগ খুব ক্ষণস্থায়ী এবং খুব সঞ্চরণশীল এবং একই জায়গা থেকে আরেক জায়গায় মনোযোগ খুব অস্থায়ী হয় এবং এক বস্তু থেকে অন্য বস্তু সহজেই চলে যায়। আবার সেই বস্তুতে মনোযোগ ফিরিয়ে আনতে আমাদের সচেষ্ট হতে হয়। নির্বাচন ধর্মী, ইচ্ছামূলক একটি মানসিক প্রক্রিয়া। মনোযোগ হলো এমন একটি ইচ্ছামূলক মানসিক সক্রিয় প্রক্রিয়া যে মানসিক প্রক্রিয়া একটি নির্দিষ্ট দিকে চালিত হয় এবং বস্তু নির্বাচন করে তার প্রতি আমরা মনোযোগ দিই। বিশ্লেষক এবং সংশ্লেষক প্রক্রিয়া, যখন কোনো বস্তুর প্রতি আমরা মনোযোগী হই সেই বিষয় বস্তু সম্পর্কে আমরা বিশ্লেষণ করি এবং সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান আহরণ করি। ধরুন একটি পাখির দিকে আমার মনোযোগ দেন, সেই পাখিটির আকার, আয়তন, কালার, তার তার ঠোঁটের কালার এবং তার ডানার কালার সবকিছুই কিন্তু আমার চোখের মধ্যে ভাসতে থাকে বা আমি সেটা বিশ্লেষণ করতে পারি না। অর্থাৎ পাখিটি আমরা সামগ্রিক রূপটি আমরা তুলে ধরতে পারি না। কেন্দ্রাণু প্রক্রিয়া, মনোযোগের দুটি স্তর। চেতনার দুটি স্তর দেখুন, একটা হচ্ছে কেন্দ্রীয় স্তর, একটা প্রান্তীয় স্তর। যখন কোনো বস্তুকে আমরা চেতনার কেন্দ্রস্থলে নিয়ে আসি তখনই আমরা বলি সেই বস্তুর বিষয়ের প্রতি বা বস্তুর প্রতি আমি মনোযোগী হয়েছি এবং মনোযোগের ফলে আমাদের দৈহিক পরিবর্তন ঘটে। যখন কোনো বিষয়ের প্রতি আমি মনোযোগী হই তখন আমার অঙ্গ সঞ্চালনগত পরিবর্তন, ইন্দ্রিয় গঠিত পরিবর্তন ঘটে থাকে। মনোযোগের নির্ধারক আমরা যেহেতু নির্বাচন প্রক্রিয়া, তা আমি প্রথমেই যদি প্রশ্ন করি যে কিসের দ্বারা আমি মনোযোগকে নির্ধারণ করব বা কি কি বস্তুর দ্বারা আমি মনোযোগকে নিয়ে আসতে পারি, তার মধ্যে হচ্ছে ব্যক্তিগত নির্ধারণ। একটা হচ্ছে ব্যক্তিগত নির্ধারণ, একটা হচ্ছে বস্তুগত নির্ধারণ। ব্যক্তিগত নির্ধারক বিষয় ম্যাকডোনাল্ড বলেছিলেন যে আগ্রহ হলো সূক্ষ্ম মনোযোগ আর আগ্রহ হচ্ছে এমনই মনোযোগ, এমনই একটি বিষয়বস্তু যে আমরা যে বিষয়ের প্রতি আগ্রহী হই সেই বিষয়ের প্রতি কিন্তু আমরা সহজেই মনোযোগ দিই। যেমন কোনো বাচ্চার যদি ক্রিকেট খেলার প্রতি তার আগ্রহ থাকে, সে কিন্তু সহজেই ক্রিকেটের বিভিন্ন সংবাদপত্র বা ক্রিকেট বিষয়ক টেলিভিশনে কোনো খবর পড়লে সে বিষয়ে সে মনোযোগী হয়ে যায়।
এবং পরবর্তীকালে যদি কেউ রাজনৈতিক বিষয়ে সে মনোযোগ রাজনৈতিক বিষয়ে কোনো ঘটনার সঙ্গে সে আগ্রহ থাকে, তার রাজনৈতিক বিষয়, সে কিন্তু রাজনৈতিক বিষয়ে যে কোনো আলোচনা বা সংবাদপত্র বা টেলিভিশনের মাধ্যমে সেই সংবাদকে আগ্রহ সহকারে শুনতে থাকে বা সেই সম্পর্কে সে আগ্রহ অনুযায়ী কিন্তু সে জ্ঞান আহরণ করতে থাকে। এবং অপরটি মনোপ্রকৃতি, বিশেষ ধরনের একটি মনোপ্রকৃতির অধিকারী হলে বিশেষ বিশেষ ঘটনার প্রতি আমরা আকৃষ্ট হই বা মনোযোগী হই। যে ব্যক্তি অত্যন্ত ধার্মিক, সে যখন মন্দিরের পাশ দিয়ে যায় সে সহজেই কিন্তু মন্দিরের প্রতি আকৃষ্ট হয় বা ঠাকুর দেবতার যেখানে আছে বা পত্র পত্রিকা রয়েছে সেই দিকে, দেবতার স্থানীয় গেলে সেখানে সেই দিকে তার মনোযোগ আকৃষ্ট হয়ে যায়। অভ্যাস, অভ্যাস হচ্ছে আমাদের অন্যতম ব্যক্তিগত নির্ধারক মনোযোগের। সেখানে আমরা দেখছি যে যেমন আমরা অভ্যাসবশত বিভিন্ন বিষয়ের দিকে আমরা মনোযোগী হই। ঘুম থেকে উঠে আমরা খবরের কাগজ খুঁজি এবং অভ্যাসবশত, এবং ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়ার অভ্যাস থাকলে আমরা চায়ের কাপটি খুঁজতে থাকি। চাহিদা, চাহিদা হলো আমাদের ব্যক্তিগত মনোযোগ। খাদ্যের প্রতি যখন আমার খুব খিদে পেয়েছে, খাদ্যের প্রতি কিন্তু আমার মনোযোগী হয়, কেননা চাহিদা আমাদের সেই বিষয়ের প্রতি আমাদের আগ্রহ বা মনোযোগী করতে বাধ্য করে। সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট হলো এক ধরনের মানসিক সত্তা বা কোনো ব্যক্তি বা বস্তু বা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। যেমন বিভিন্ন ব্যক্তি তার এক একটি বিষয়ের উপর সেন্টিমেন্ট তার মনোযোগকে কেন্দ্রীভূত করে। যেমন অনেকে তার দেশপ্রেম বা দেশের প্রতি সেন্টিমেন্ট তার দেশভক্তিকে সবসময় জাগ্রত করে, বা অনেকে ব্যক্তির মায়ের প্রতি সেন্টিমেন্ট থাকে, সে মায়ের প্রতি সবসময় মনোযোগী হয়। বা অনেক সময় দেখা যায় যে আমরা যে বিদ্যালয়ে পড়াশোনা করেছি সেই বিদ্যালয়ের পাশ দিয়ে যখন আমরা যাই তো সেই বিদ্যালয়ের প্রতি আমরা কিন্তু মনোযোগ দিই বা মনোযোগী হই। এবার আমি আসছি বস্তুগত নির্ধারক। তীব্রতা, তীব্র আলো, জোর শব্দ আমরা মনোযোগ দিতে বাধ্য হই। আমরা ক্লাসরুমে খুব স্তব্ধ ক্লাসরুমে আমরা পড়াশোনা করছি, এই সময় একটা তীব্র আওয়াজ এলো, আমরা সচরাচর সেই দিকে মনোযোগ দিয়ে ফেলি, বাইরের যে আওয়াজের দিকে আমরা মনোযোগ দিই। অর্থাৎ তীব্রতা আমাদের মনোযোগকে আকৃষ্ট করে। বিস্তৃতি, একটা আমাদের সংবাদপত্রে যে সংবাদ যে অ্যাডভার্টাইজমেন্টটা খুব বড় করে থাকে বা যে হোর্ডিংটা রাস্তায় আমাদের বড় করে থাকে, সেই হোর্ডিং এর দিকে আমরা কিন্তু নজর বেশি দিই। ছোট ছোট লেখা বা ছোট ছোট অ্যাডভার্টাইজমেন্টের দিকে আমাদের কম নজর যায়। পুনরাবৃত্তি, ক্লাসরুমে যখন আমরা টিচাররা পড়াই তখন একই বিষয় আমরা বারংবার পুনরাবৃত্তি করি। বারংবার পুনরাবৃত্তি করলে শিক্ষার্থীরা সহজেই সেই বিষয়ের প্রতি আগ্রহী হয় বা মনোযোগী হয়। আর হচ্ছে অভিনবত্ব, কোনো নতুন জিনিস এলে আমরা তার প্রতি সহজে আকৃষ্ট হই। কোনো নতুন পত্রপত্রিকা বা নতুন কোনো বই বেরোলে বা নতুন কোনো সংবাদ এলে আমরা সেদিকেই সচরাচর আকৃষ্ট হই। কালার, আমরা মানে সাদা কালো থেকে আমরা কালারফুল জিনিসের প্রতি আমরা আকৃষ্ট হই। তাই জন্য বাচ্চাদের শিশু মনোযোগকে আকৃষ্ট করার জন্য তাদের যে পাঠ্যপুস্তক সেগুলো সবসময় কিন্তু হয় অত্যন্ত কালারফুল এবং আকর্ষণীয়। আচ্ছা, এবার হচ্ছে কন্ট্রাস্ট, আমাদের যদি বিষমতা হয় যে খুব একটা লম্বা লোকের পাশে একটু শর্ট হাইটের লোক থাকে, আমরা এই বিষমতা বিষয়টার প্রতি আমরা কিন্তু আকৃষ্ট হই। অর্থাৎ আমরা যেটা আমাদের স্বাভাবিক তার বাইরে কিছু হলে আমরা কিন্তু তার প্রতি সচরাচর আকৃষ্ট হই। আর চেঞ্জ, মুভমেন্ট, আমরা রেলওয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ করে একটা ট্রেন বেরিয়ে গেল, আমাদের সবার আকর্ষণ বা মনোযোগ ওই দিকে চলে গেল, চলন্ত ট্রেনের দিকে। বা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাইক দ্রুত গতি দেখি বাইক বেরিয়ে গেল বা বাইক চলে গেল, আমরা কিন্তু বাইকের সঙ্গে আমাদের মনোযোগ চলে গেল, মনোযোগী হয়ে গেলাম বাইকের প্রতি। অর্থাৎ গতিশীলতা আমাদের মনোযোগকে আকৃষ্ট করে। তারপরে যে আমাদের চেঞ্জ, কোনো জিনিস চেঞ্জ হলো, পরিবর্তন হলো, সেই পরিবর্তন হলে কিন্তু আমরা সচরাচর সেই দিকে মনোযোগী হই। কোনো নতুন ঘটনা, কোনো নতুন সিনেমা, কোনো নতুন বিষয়বস্তু বা নতুন রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের সচরাচর আকৃষ্ট করে। সবকটা পয়েন্টে আমি আলোচনা করে দিয়েছি। আর আজকে আমার ক্লাস এই পর্যন্তই রইল। ধন্যবাদ।